শব্দ ভেঙে ভেঙে খুচরো করে নিচ্ছি, শব্দ শব্দ ভেঙে ভেঙে খুচরো করে নিচ্ছি, কারণ আকাশের মতো দিগন্ত নয় হৃদয়। নীল সমুদ্রের কাছে ওড়াউড়ি করে নীলের পাখি, সুমেরুর ছোট্ট শিশুর কাছে ধরা দিতে চায় না কাশ্মীরি আপেল। না না, আর অপেক্ষা নয়, এবার ফিরে আসি নিজের ছোট্ট বারান্দায়, খুঁজে দেখি মঞ্চসজ্জার নতুন চাবিকাঠি। সমুদ্রের এপিঠ এবং ওপিঠে লাভাস্তরে বিস্তারে ছড়ানো জাদু মন্ত্র। তাই নীরহারা কচি কাকের মতো লুকিয়ে রেখেছি কশেরুকার মজ্জা। খুব সন্তর্পণে হেঁটে চলেছি, মুক্ত শিশির কোনার প্রতিচ্ছবি, তাই এক এক করে মেপে নিচ্ছি দীর্ঘ দূরত্ব। কিন্তু কবিরা কি তার দীর্ঘ দূরত্ব মেপে নিয়ে চলেন? কবিরা তার দূরত্ব এক অন্য মাত্রায় রেখে চলেন। আজকের অনুষ্ঠানে, আজকে যে কবিতা দিয়ে বা যার লেখা কবিতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সূত্রপাত, কবি ঘনশ্যাম কল্পতরু আমাদের অনুষ্ঠানের প্রতিনিধি। ঘনশ্যাম কল্পতরু দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে কবিতা লিখছেন এবং তার কবিতা লেখার সূত্র, তার কবিতা লেখার ভাবনা, কবিতা লেখার স্তর, উপলব্ধি, এই সব কিছু একটু অন্যরকম, একটু অন্য ভাবনা। আর এই অন্য ভাবনা নিয়েই তিনি যখন কাজ করেন, তিনি যখন কবিতা লেখেন, তিনি যখন কবিতার সাথে তার অন্য মানসিক সহবাস তৈরি হয়, তখন তিনি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এক অন্য মাত্রা জুড়ে দেওয়ার চেষ্টা করেন। আজকের পর্বে আমরা ঘনশ্যাম কল্পতরুর সাথে কথা বলবো না, কথা বলবো না, আমরা বরং কবিতা নিয়ে আড্ডা মারব, কবিতার কথা জানবো, কবিতার ভাবনার কথা জানবো এবং কবিতার সূত্রপাতের কথা জানবো। শুরু করছি আজকের ভাবনা, আজকের ভাবনা। নমস্কার ঘনশ্যাম, আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই যে দীর্ঘদিন ধরে লেখালেখির একটা সূত্রপাত এবং তার সাথে সাথে কবিতা, মূলত কবিতাকে একেবারে আবিষ্ট করে জড়িয়ে থেকে নিজের মতন করে কাজ করা। অর্থাৎ কবিতা কেন, বা কবিতা নিয়ে ভাবনা নিয়ে, কবিতার সূত্রটাকে নিয়ে কেন এগিয়ে চলা? কবিতা আমার জন্ম থেকেই একটা আমার মধ্যে অনুরণিত হয়েছে। তা এটা একটা শিল্প, যে শিল্পের মধ্য দিয়ে, যে ভাষার মধ্য দিয়ে মানুষের যে হৃদয়রঞ্জিত ভালোবাসা, যে মানুষের দুঃখ দারিদ্র এবং তার উত্তরণের যে সোপান, সেই সোপানটাকে পথ নির্দেশ করার জন্যে আমার এই কলম ধরা। এই যে কলম ধরা, কলম তো অনেকেই ধরেন বা কলম তো অনেকেই ধরে লিখছেন, কিন্তু এই লেখার সাথে আমরা কলমের সাথে যখন কথাটা এলো, আমরা সবাই জানি যে ওসি কিন্তু মসি থেকে অনেক বেশি ধারালো। অর্থাৎ একটা কবিতা, একটা লেখা, একটা শব্দ বন্ধনে, এটা অনেক ক্ষেত্রে এক সাধারণ উত্তরণে থেকে একটা অনাবিল উত্তরণের দিকে পৌঁছে যেতে পারে। এটাকে আপনি কীভাবে ভাবলেন? হ্যাঁ, আমি তো সেটাই ভাবি যে অসিত থেকে মসি অনেক শক্তিশালী এবং তার বিস্তৃতি এবং ব্যাপকতর অনেক বেশি কাজ করতে পারে। সেই জন্যে আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত, এই লেখালেখির মধ্য দিয়েই মানুষের মধ্যে যে ভালো চিন্তাগুলো, সেই ভালো চিন্তাগুলোকে জীবনের পথের পরিক্রমায় সেগুলোকে যেন আরও সুপ্রতিষ্ঠিত করতে পারে, এবং সেই বার্তাটাই আমি সমাজের কাছে দিতে চাই। হ্যাঁ, এটা একটা শিল্পর মধ্যে দিয়ে, একটা মনের ভাষার মধ্য দিয়ে। কিন্তু ধরুন যে কোনো শিল্পই তো শিল্প, এবং এই শিল্প যখন তার নিজের মতন করে যখন কাজ করে, তখন তার একটা নির্দিষ্ট গতি প্রকৃতি থাকে। কিন্তু প্রত্যেকটা শিল্পকেই একজন শিল্পী তাকে তার মতন করে তৈরি করে তোলে, তার উপলব্ধি, তার নিজস্ব দর্শন, তার নিজস্ব শৈল্পিক ভাবনা, এই সমস্ত কিছু নিয়ে। খুব স্বাভাবিকভাবে ঘনশ্যাম কল্পতরুও যখন লিখছেন, তখন তার একটা নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, তার একটা নিজস্ব কল্পনা রয়েছে, নিজস্ব আরতি আছে, নিজস্ব যন্ত্রণাও আছে, প্রাপ্তিও আছে। তো কবিতার ক্ষেত্রে কি আপনি আপনার নিজস্ব যন্ত্রণা বা প্রাপ্তিকেই বেশি উল্লেখ করতে চাইছেন, নাকি না কবিতার মতন করে এগোচ্ছে, আপনি আপনার মতন করে কাজ করছেন? না, একজন কবির কাছে কবিতা এবং তার মনন ক্ষেত্র, তার চিন্তাভাবনা, তার যে দিগদর্শন, সেটা একই সাথেই কাজ করে চলে। সেইভাবেই আমি আমার লেখার মধ্যে দিয়ে আমার যে মেসেজটা আমি সাধারণ মানুষের কাছে, সাহিত্যিক মানুষের কাছে, সমস্ত সাধারণ মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই, যে এটাই আমার বলবার
পথ বা আমার প্রতিবাদের পথ, আমরা কিন্তু ধরুন ভালোবাসার। অনেক সময় যেটা হয় যে কিছু মানুষ আছেন, কিছু ব্যক্তি আছেন, কিছু সমষ্টি আছে যে যারা শৈল্পিক ভাবনা বা শৈল্পিক চিন্তাধারা বা শৈল্পিক উপলব্ধি থেকে দাঁড়িয়েও তাদের সামগ্রিক যে দর্শন তাকে সামাজিকভাবে উত্তরণ করার একটা চেষ্টা করেন। কবি বা লেখকদের ক্ষেত্রে কিন্তু একটা বড় দায়িত্ববোধ থাকে সেই উত্তরণের পথ থেকে পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি সেটা পেরেছেন বলে আপনার মনে করেন? আমি নিজে কতটা এগোতে পেরেছি বা এই শিল্প সাহিত্যটাকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছি সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, তবে চেষ্টা করেছি আমার পাঠক সমাজ, আমার লেখার মধ্য দিয়ে আমার চিন্তা ভাবনা, আমার সমাজের মধ্যে যে বার্তাটা আমি দিতে চাই, আমার যে ভালোবাসা, সেই জিনিসটাকে পাঠক সমাজই তার বিচার কিন্তু করবে। পাঠক সব খুব স্বাভাবিকভাবে যে কোনো কবির ক্ষেত্রে বা যে কোনো লেখকের ক্ষেত্রে তো পাঠকই বিচার করবেন, পাঠকই তার সব থেকে বড় অস্ত্র। কিন্তু পাঠক যখন কোনো একটা কবিতাকে, কোনো একটা কবিতার দর্শনকে যখন তার নিজের মতন করে নিচ্ছেন অথবা পরিত্যাগ করছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার উপলব্ধি বা আদর্শ থেকে কি সরে আসছেন? না, মানে আমি তো দিনের পর দিন সমাজটাকে দেখছি এবং সমাজের যে ভাবনা চিন্তা, তাদের যে চাহিদা, হ্যাঁ, এবং যে উত্তরণের পথ, সংমিশ্রণেই আমি তাদেরকে সেই পথেই পরিচালনা করতে চাই আমার লেখনীর মধ্যে দিয়ে, হ্যাঁ, সেই পথটাকেই আমি বেছে নিয়েছি। কিন্তু আপনার অনেক কবিতার ক্ষেত্রে যেটা দেখা যায়, যেহেতু আপনি 3 দশকেরও বেশি সময় ধরে কবিতা লিখছেন, ফলত মানুষ যত তার সময় বাড়ে, বয়স বাড়ে, তার অভিজ্ঞতা বাড়ে, তার জীবন দর্শনের দেখার দৃষ্টিপাতের দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। এই বদলানোর সাথে সাথে আপনার লেখার ভেতর কি তার প্রভাব পড়ছে? এই যে সামাজিক যে দর্শন 30 বছর আগে বা 2 দশক আগে যে কবিতা লেখা হয়েছিল, এখন কি সেই কবিতা সেই দর্শনের ক্ষেত্রে একই রকম আছে নাকি একটু বদলেছে? একটু না, মূল যে দর্শন, সে দর্শনের কোনো পরিবর্তন হয়নি, তবে মানে ভাষা সাহিত্যের ক্ষেত্রে আরও অনেক সমৃদ্ধ হয়েছি নিজেই, এবং সেই সমৃদ্ধতার ফসল আমি আমার লেখার মধ্য দিয়ে প্রবাহিত করার চেষ্টা করেছি। কখনো কখনো এরকমও তো হয় যে যখন একটা কোনো কবিতা বা কোনো একটা ভাবনা, কোনো একটা অনুভবতার কথা যখন আপনি লিখছেন, সেই অনুভবতা আপনার নিজের ক্ষেত্রে জারিত হয়ে আছে, অর্থাৎ নিজের মানসিক ক্ষেত্রে আপনি জারিত হয়ে আছেন, কিন্তু সেটা তো পাঠকের কাছে জারণ দরকার। অবশ্যই। এবং পাঠকের সাথে কবি এখানে কিছুই না, একটা অনুঘটকের মতন কাজ করছেন, আর কিছুই না। কবির সাথে একজন পাঠক বা একজন পাঠিকা, এই যে একটা ব্রিজ তৈরি হচ্ছে, একটা সেতু তৈরি হচ্ছে, এই সেতুর একটা প্রান্তে আপনি আর একটা প্রান্তে একজন পাঠক বা পাঠিকা, সেই জায়গা তাকে দাঁড়িয়ে কখনো কখনো মনে হয়েছে কি কবিতা কি তার মতন তার কাছে পৌঁছতে পারলো? এরকম কি মনের ভিতরে একটা আস্থা অর্জনের একটা বিশ্বাস, একটা ধারণা সেদিকে তৈরি হয়, একটা রহস্য তৈরি করতে পারেন? হ্যাঁ, আমার লেখার মধ্য দিয়ে যে ফিডব্যাকটা আমি পাই পাঠক সমাজের কাছ থেকে, যে তারা এটা গ্রহণ করছে এবং সেটাকে ভালোবাসছে লেখাটাকে, এবং সেই পথেই তারা মানে বেশিরভাগ সমাজ ব্যবস্থা ধীরে ধীরে পাল্টানোর চেষ্টা করছে সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ যখন ধীরে ধীরে পাল্টানোর চেষ্টা করছে, তখন আপনার মনে হচ্ছে অন্তত দিন পক্ষে যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের যে লেখা, সেই লেখাটা অন্তত একটা জায়গাতে একটা সার্থকতার দিকে পৌঁছলো। কিন্তু ঘনশ্যামবাবু যেটা বলছেন যে তার নিজস্ব লেখা তার একটা সার্থকতার দিকে পৌঁছলো, কিন্তু সত্যি কি সার্থকতার দিকে পৌঁছেছে, নাকি ঘনশ্যামবাবু একটা নিজস্ব আত্মতৃপ্তি বা একটা আত্মশ্লাঘাতে রয়েছেন? তিনি ভাবছেন যে হ্যাঁ, তার লেখা তার নিজের ভেতরে একটা আত্মতৃপ্তির ভেতরে জায়গাতে রয়েছে, কিন্তু পাঠক তার কাছে আরও চাইছে, আরও অন্য দর্শন চাইছে, আরও অন্য ভাবনা চাইছে। সেটা বরং আমাদের একটু জেনে নেওয়াটা দরকার, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি পর ফিরে আসছি, সাথে থাকুন। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, না বলিয়ে নয়ন পাতি। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আজ কি যেন খেয়ালি ভাবনা মনে ভেসে যায় দূর অচেনায়, মনে ভেসে যায় দূর অচেনায়, ভেসে ভেসে চলে যেতে চায়, ভেসে ভেসে চলে যেতে চায়। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। বিরতির পর ফিরে এলাম। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট কবি ঘনশ্যাম কল্পতরু। বিরতির আগে যেটা কথা হচ্ছিল, এই যে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা, পাঠক তার মতন করে তার কবিতাকে নিচ্ছেন অথবা তাকে একেবারে বিতাড়িত করছেন, ঠিক যেটা যেভাবেই তিনি করুন না কেন তিনি কিন্তু তার মতো করে লিখে চলেছেন। আচ্ছা, কবি মানেই তো ঘনশ্যামবাবু আমাদের একটা ধারণা, হয়তো আমার দৃষ্টতা নেবেন না, কবি মানে খুব প্রেমিক মানুষ, কবি মানে খুব প্রেম, কবিতা থেকেই তো প্রেম, সমস্ত পৃথিবীর সমস্ত প্রেমের একটা সূত্রপাতের সূত্র বোধহয় তৈরি হয়ে যায় কবিতা থেকে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার কবিতার ক্ষেত্রে নিশ্চয়ই প্রেম একটু অন্যরকমভাবে এসেছে। হ্যাঁ, প্রেম তো আমরা যে অর্থে প্রেম বুঝি, প্রেম ভালোবাসা, সেই প্রেম থেকেই উদ্গারিত হয় স্নেহ, দায়িত্ববোধ, আর সেই দায়িত্ববোধ থেকেই আসে নিজের পরিবারের সঙ্গে সঙ্গে তার সমাজ, তার দেশকে ভালোবাসা। সেই ভালোবাসতে গেলে যে উত্তরণের সঠিক সোপান পথ, সেই পথটাকে দিক নির্দেশ করার জন্যেই মানে আমার লেখা। আপনার একটা কবিতা আমার খুব ভীষণ পছন্দের কবিতা, প্রিয় দর্শক আপনাদেরকে শোনাই, খুঁজে ফিরি। এই যে প্রেমের কথাটা দিয়ে যেভাবে শুরু করলাম এবং তার উত্তরটাকে আপনি ঠিক যেভাবে নিয়ে গেলেন, অর্থাৎ পারস্পরিক প্রেম থেকে দেশ, সমাজ এবং সার্বিক প্রেম, খুঁজে ফিরি। সফেদ শৌখিন আমার ভালোবাসা, যাকে দিতে চাই তার দেখা পাইনি এখনো, অমলিন ভালোবাসার আঁচড়ে যাকে পেতে চাই, বাতাসের অনুরণন নেই নদীর স্রোতে। খুঁজে ফিরি সেই দেশটা যেখানে বাতাসেরও কথা শুনে বসন্ত লাগে দোল, আমি উন্মুখ হয়ে বসে আছি, প্রতীক্ষার প্রহর গুনে গুনে, রৌদ্রে মিশে আছি, বৃষ্টিতে মিশে আছি, আছি মাটির কোণায়, গাছের পাতায়। তুমি এসো কিন্তু জীবনের জন্যে সজীব পৃথিবীর জন্যে সহস্র বদনে তুমি এসো। এই যে একটা আশাবাদী কবিতা, অর্থাৎ কবি তো সবসময় তো আশা করবেনই, এবং প্রত্যেকটা মুহূর্তে যে একটা ইতিবাচক ভাবনা, একটা ইতিবাচক সাংস্কৃতিক দিক নিদর্শন, একটা সাংস্কৃতিক দিক ভাবনা, সেখান থেকে কি মাঝে মাঝে কখনো কখনো অন্য ধরনের লেখা আসে, অন্য কবিতা আসে? না, আমি কবিতার মধ্যে যাই লিখি না কেন বা যে দিক নির্দেশ করতে চাই, দুঃখ, আনন্দ বা প্রতিবাদ, তার মধ্যেও একটা শেষ পর্যন্ত একটা মানে আশার বাণী বা আশার ব্যাপার আমি মানে করতে চাই, পজিটিভনেস, কিন্তু নেগেটিভনেস আমার লেখার মধ্যে নেই। আর একটা কথা, সেটা হলো যে অনেক সময় যে এরকম কি মনে হয় যে যখন যে লিখছেন, যখন যে লেখার যে ভাবনা, একটা ভাবনা নিয়ে হয়তো একটা কবিতার একটা খসড়া তৈরি হলো, কিন্তু লিখতে বসার পর দেখা গেল যে সেই খসড়াটা কোথায় যেন চলে গিয়েছে, মিলিয়ে গিয়েছে, শেষ পর্যন্ত আরেকটা নতুন কবিতার জন্ম হলো। এরকম কি হয়? হ্যাঁ, এরকম মাঝে মাঝে কিছুটা হয়। মানে লেখার যে ভাবনা চিন্তা নিয়ে লেখা হচ্ছিল বা যে কিছুটা লেখাও হয়ে গেছে, তারপর দেখলাম যে এইটাকে এইভাবে অন্য পথে যদি লেখা যায় বা অন্যভাবে, তাহলে মেসেজটা অন্য রকম হয়ে আরও সুন্দর লাগবে। সেটা আছে। কখনো নিজের প্রতি কখনো কি রাগ হয় যে ঠিক যে ধরনের যে লেখা লিখতে চাইছেন সেই লেখা লিখতে পারলেন না, বা সেই লেখাটা হয়েই উঠলো না, একেবারেই অন্য রকমের লেখা হয়ে উঠলো, কিন্তু ওই লেখাটা একেবারে মনের ভেতরে রয়ে গিয়েছে, এরকম কখনো কখনো রাগ হয়? না, ঠিক রাগ নয়, অনেক সময় একটু খেদ থাকে, খেদ থাকে যে এটাকে আরও মানে ওইভাবে লিখলে, ভাষার এই কলা কৌশলগুলোকে এইভাবে সাজালে হয়তো আরও ভালো হতে পারত। আপনি কি মনে করেন যে আকাশটা তো সেই একলা আকাশ, সেই আকাশে প্রত্যেকেরই ভাবনা আছে, আর সেই ভাবনা থেকেই কবি তার মতন করে নিজস্ব শব্দগুলোকে চয়ন করে নেয়? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই যে এত পুরস্কার, এত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি, এত প্রচার এবং এত যে ভাবনা, এত মানুষের কাছে পৌঁছে যাওয়া, এত জায়গায় কবিতা পাঠ যখন সরাসরি পাঠকের কাছে পৌঁছচ্ছেন, সরাসরি পাঠকের
সাথে কথা বলার একটা সুযোগ ঘটছে, তখন অনেক বেশি নতুন জীবন দর্শন চোখে পড়ে না? নতুন জীবন দর্শন চোখে পড়ে, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমি অনেক কিছু লিখে ফেলেছি বা বেশ কিছু লিখে ফেলেছি বা বিশাল আমার সম্মান পাওয়ার যোগ্য হয়ে গেছি, সেরকম মনে না। বিশাল এই পৃথিবীতে বিশাল শিল্পী সাহিত্যিকদের মধ্যে আমি এক ক্ষুদ্রকণা। হ্যাঁ, এই ক্ষুদ্রকণা থেকেও তো একটা নিজস্ব দর্শন তৈরি হয়, একটা নিজস্ব উদাহরণ তৈরি হয়ে যায় পুরো। এই যে ধরুন আপনি পেশাগতভাবে মাস্টারমশাই, তো খুব স্বাভাবিকভাবে প্রতিদিন আপনাকে নতুন নতুন ছাত্রছাত্রীদের তৈরি করতে হচ্ছে। 20 দশক আগে যে ছাত্রকে তৈরি করেছেন সে কিন্তু এখন আরও 20 বছর বড়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বর্তমান যে সময়, এই সময় আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে বহুভাবে আমাদের বর্তমান প্রজন্ম তারা বৈদ্যুতিন মাধ্যমের উপরে নির্ভরশীল, তারা মোবাইলের উপর নির্ভরশীল, তারা ইন্টারনেটের উপর নির্ভরশীল। পড়ার অভ্যেসটা কি কমে যাচ্ছে বলে আপনার মনে হয় যে, এবং সেখানে কি অনেক বেশি জীবন দর্শনের অনেক সূত্রপাত করা প্রয়োজন? বিজ্ঞান এগিয়ে যাচ্ছে এবং সেই বিজ্ঞানের সুফল সমাজ তারই অঙ্গ ছাত্রছাত্রীরা পাবেই, দেওয়াও দরকার। মানে ছাত্রদের এই সুবিধাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা যেমন ক্লাসে পড়াচ্ছি, সেই রকম ডিজিটাল মাধ্যমে তারা সেইভাবে পেয়ে যদি আরও ভালো হতে পারে। এটা উন্নয়ন নাকি? উন্নয়ন এই উন্নয়নকে তো আমি করতে পারি না, নেগেটিভ। আপনি তো যেহেতু সামাজিক দর্শন নিয়ে কবিতা লেখেন, ছোটদের জন্য তো কবিতা লিখেছেন, ছোটদের জন্য ছড়া লেখেন, ছোটদের জন্য লিখছেন পুরো। তো এই যে সামগ্রিক যে লেখা, যদি আপনাকে একেবারে পুরোপুরিভাবে বলা হয় যে কবি ঘনশ্যাম কল্পতরু, আপনি বলুন যে কোন ধরনের বা কাদের জন্য লেখালেখি আপনি সবথেকে বেশি তৃপ্তি পান, সবথেকে বেশি আনন্দ পান, সবথেকে বেশি আপনার সামগ্রিক যে উপলব্ধি তাকে আপনি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন? এখন দুটো দিক আছে। যখন আমি খুব বাচ্চাদের জন্য খুব ভালো একটা উপহার দিতে পারি, তখন আমার খুব ভালো লাগে। কিন্তু এটাও ঠিক, আমি যে আজকে লিখছি সেই লেখাটা যেন বেশ কয়েক দশক পরেও পাঠকের কাছে সমাদৃত হয়। পাঠকের কাছে সমাদৃত হওয়াটাই কিন্তু একটা যে কোনো লেখকের কাছে খুব একটা ভীষণ বাঞ্ছনীয় একটা ব্যাপার। অর্থাৎ পাঠকই তো সব, পাঠকই তো যে কোনো লেখাকে, যে কোনো ভাবনাকে, যে কোনো কবিতাকে, যে কোনো সৃষ্টিশীলতাকে তারাই তো গ্রহণ করবেন অথবা বর্জনও করবেন, তাই তো? হ্যাঁ, অর্থাৎ গ্রহণ বা বর্জন উভয় ক্ষেত্রেই মেনে নিতে হবে। ঘনশ্যামবাবু এই যে লেখালেখি করেন, একেবারে প্রত্যন্ত প্রান্তে, প্রত্যন্ত গ্রামে তিনি লেখালেখি করছেন, কিন্তু শহরের সাথে তার একটা নিবিড় যোগাযোগ আছে। এই নিবিড় যোগাযোগের সাথে তিনি বিভিন্ন জায়গায় কবিতা পড়তে যান, আমন্ত্রিত সদস্য হয়ে যান, বিচারক হিসাবে যাচ্ছেন, এবং অসংখ্য পুরস্কারের ঝুলি তার মাঝখান থেকেও তিনি নীরবে কবিতা লিখছেন। কিন্তু একজন কবি তিনি যখন তার নিজের মতন করে লেখেন, যখন তিনি তার নিজের মতন করে তার কবিতা চর্চা করেন, তার নেপথ্যেও কিন্তু কিছু মানুষজন থাকেন। তাদের উৎসাহ, তাদের ভালোবাসা, তাদের স্নেহ, তাদের সামগ্রিক বিন্যাসের যে সূত্র অনুভবতা না থাকলে একজন সৃষ্টিশীল মানুষ তিনি কিন্তু তার সৃষ্টিকে অনেক বেশি শাখা প্রশাখা বিস্তৃত করতে পারেন না। ঠিক সেরকমভাবেই ঘনশ্যামবাবুর স্ত্রীও তার এই লেখালেখির সূত্রের সাথে কিন্তু জড়িয়ে আছেন একেবারে নেপথ্যে। আমরা তার একটু কথা শুনে নেব, তারপর আমরা ফিরে আসছি ঘনশ্যামবাবুর কাছে। নমস্কার, আমি ঘনশ্যামবাবুর স্ত্রী। হ্যাঁ, উনি লেখালেখি করেন, আমি খুব গর্ববোধ মনে করি। আমার ছেলেমেয়েরা খুবই সন্তুষ্ট। উনি বিয়ের পর থেকেই দেখি যে উনি লেখালেখি করেন, আরও আগে থেকেই উনি লেখালেখি করেন। এটা আমার খুব ভালো লাগে। আমার ছেলেমেয়েরা যে ছবি আঁকে, পড়াশোনা করে, তার বাবার একটা ভালো প্রভাব পড়েছে ওদের উপর। আমি নিজে লেখালেখি করি না, কিন্তু যখন পত্র পত্রিকায় ওনার লেখা বেরোয় তখন আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে, আমি খুব গর্ববোধ মনে করি। আমরা তো কথা বলছি কবি ঘনশ্যাম কল্পতরুর সাথে, তো খুব স্বাভাবিকভাবে কবির সাথে কথা বলবো, আর যেখানে কবি নিজেই তার কবিতা পাঠ করেন, তাই কবি কণ্ঠে কবিতা শুনবো না, এটা বোধহয় ভাবলে একটু অপরাধ বলে মনে হয়। তাই ঘনশ্যামবাবুর কাছে অন্তত কিছু কবিতা শুনবো তার নিজের কণ্ঠে। কবিতার নাম পথিক। গ্রীষ্মের দুপুরে এক পশলা বৃষ্টি এলো, আমার নদীর উল্টো দিকে মুখর সমুদ্র, থ্যাবড়া সিঁদুর মাথায় পতিতা হাঁটে, তারও সতী হওয়ার প্রতিযোগিতা।
মানুষ কি কখনো বিশ্বাস করে রকে বসে আড্ডা মারা চ্যাংড়া সেও নবান্নের গন্ধে লাইন দেয়? যদি বৃষ্টি আসে শিল্পের শিকড়ে, তবে বহতা নদীর বক্ষ জুড়ে অঘ্রাণের সাদা ভাত পড়বে পাতে। আমি মিছিলের সারিতে থাকি, বাঁচার লড়াই লড়তে লড়তে যদি জলঙ্গির দেখা পাই, অবশ্যই দেখা মিলবে গঙ্গার। আমি পথ হাঁটি পথের জন্য, ভার বোঝা যা কিছু কোনোদিন বলবো না, বরং ক্ষয়ে ক্ষয়ে পাথর হব আগুনের ছোঁয়ায়। যা হারিয়েছি থাক না অজানা, জানলে যদি দুঃখ পাও কি হবে কাসুন্দি ঘেটে। মাটিকেই বলে যাব আমার মৃত মানুষের কান্না। বুকের থেকে পাথর সরিয়ে লাভ কি যদি বুকটা হালকা না হয়, বরং আগুনটাই শ্রেয় যদি পাথর গলে গলে দ্রবীভূত হয়। তবে গঙ্গার চড়ায় গালিচা পাতা সবুজে উপুড় করি সমস্ত ব্যর্থতা। প্রতীক্ষা আমার, কিছু মেঘ রেখেছি আগলে, বৃষ্টিকে পাথর করে লুকানো হৃদয়ের গভীরে। সাদা বস্ত্রে উপোস রেখেছি শরীর, মৌহার গন্ধে মাদকতা শরীর বুঝে যায়। আমি এদেশ থেকে ওদেশে ঘুরি, একবার ডালে তো অন্যবারে পাতায়। মৌমাছিদের গুঞ্জনে ঘুম ভাঙে, হৃদয়ের তন্ত্রীতে লেখা হয় প্রেমের নাম। সিঁড়ি ভেঙে নেমে আসে শব্দের অনুরণন। নদীর পাড় ভাঙে, তরঙ্গে তরঙ্গে ভাঙে সমস্ত গ্রন্থি আর বরফ পাথরের স্তব্ধতা। আমি সহায় সম্বলহীন কলম হাতে দাঁড়িয়ে, যদি উষ্ণতা ঢেকে যায় আমার শরীর, অশ্রুর আলপনায় এঁকে দেব দেবতা আমার। প্রিয় দর্শক, আজকে আমরা ঘনশ্যাম কল্পতরুর সাথে কথা বললাম এবং তার কবিতাও শুনবো, নিঃসন্দেহে তার কবিতা শুনবো। এবং এই কবিতা শোনার সাথে সাথেও একটা অন্য রকমের মানুষ, এক অন্য রকমের ভাবনার সাথে আমরা চালিত হলাম, যেখানে যেখানে জীবন দর্শন রয়েছে, যেখানে কবিতা আছে, যেখানে ভাবনা আছে, আর আছে নীরবতা। তার কারণ তিনি একেবারে কলকাতা থেকে অনেক দূরে পশ্চিমবাংলার এক অত্যন্ত প্রান্তে প্রত্যন্ত গ্রামে থাকেন, কিন্তু সেখানে থেকেও তিনি তার কাব্যচর্চা করছেন তার নিজস্ব দর্শনে, তার নিজস্ব ভাবনায়, এবং অতি অবশ্যই সামাজিক উত্থান এবং সামাজিক নির্মাণকে একটু অন্যরকমভাবে দেখার জন্য। তাই তো? কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। এই অনুষ্ঠান পরবর্তী পর্যায়ে ইউটিউবে আপলোডিং করা থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই অনুষ্ঠান কীরকম লাগলো আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। সবাই ভালো থাকবেন। ঘনশ্যামবাবু কবিতার মতন করে থাকবে, আপনি কল্পতরুর মতনই অনেকটা অন্যভাবে আপনার কবিতা এগিয়ে আসুক। অর্থাৎ কিনা চাইলেই যদি কবিতা পাওয়া যায় তাহলে বা কবির কাছে মন্দ কি। খুব ভালো থাকবেন। পাঠক সমাজের কাছে আমারও দায়বদ্ধতা রইল, আপনাদের ভালোবাসায় আমি আরও উত্তরণের পথে এগিয়ে যাব। 36 বছর কাটল, আমি দেখতে দেখতে অন্ধ হয়ে গেলাম। গাছের মতো নীল সমুদ্রের কিনারা ঘেঁষে বসবো, সেসব ভাববার আগেই জলদস্যু এলো, এসে বলে গেল শাশ্বত পৃথিবী তোমার জন্য নয়। ওরা অন্ধকারের সাথে মিশে আলো জ্বালানো নিজের ঘরে। চিড়িয়াখানার মতো কত লোক ফিরে গেলে আনন্দ নিয়ে, রেখে গেল দুঃখের জমাট বাঁধা পাহাড়। এভাবেই 36 বছর কাটল।